নমস্কার, শুরু করছি হাল্লা বল। আপনার সঙ্গে রয়েছে আমি দেবারতী। আজকে এসআইআর শুনানি সুপ্রিম কোর্টে এবং সেই শুনানির পর কি হলো, কি পর্যবেক্ষণ সামনে এলো, সেগুলো নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে যারা প্যানেলিস্টরা রয়েছেন তাদের সঙ্গে আলাপ করাবো। কিন্তু শুরুতেই একটু জানিয়ে রাখতে চাইবো, একটা দীর্ঘ প্রক্রিয়া, দীর্ঘ সময় ধরে শুনানি চলেছে, কিন্তু জিস্ট যে পয়েন্টগুলোর ওপরে একটু ফোকাস করতে চাইবো বা যে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করতে চাইবো, কয়েকটা বিষয় এখানে একটু উল্লেখ করতে চাইবো। সুপ্রিম পর্যবেক্ষণে যেটা বলা হচ্ছে, প্রথমেই যেটা বলা হচ্ছে যে এসআইআর প্রক্রিয়ায় কোনো বাধা বরদাস্ত করা হবে না, এই বিষয়টি সমস্ত রাজ্যকে স্পষ্টভাবে বুঝে নিতে হবে। অর্থাৎ এসআইআর হবে, এসআইআর যেভাবে যে প্রক্রিয়ায় চলছে সেটা এই মুহূর্তে এইভাবেই চলতে থাকবে, এখানে কোনো রকম বাধা বরদাস্ত করা হবে না। ইআরওরাই যেন চূড়ান্ত সিদ্ধান্ত নেন। যে মামলা সুপ্রিম কোর্টে চলছে এই মুহূর্তে, সেখানে যে স্পষ্ট সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, সেখানে এটা বলা হচ্ছে ভোটার তালিকা প্রকাশের দিন, সেই দিন পিছিয়ে যাচ্ছে, কারণ এসআইআর প্রক্রিয়ার সময় আরও এক সপ্তাহ এখানে বাড়ানো হয়েছে। রাজ্যের দেওয়া ৮৫০৫ জন গ্রেড বি অফিসার, তাদের কাজে যোগ দিতে হবে ৫টার মধ্যে, আগামীকাল বিকেল ৫টার মধ্যে এদেরকে কাজে যোগ দিতে হবে। তারা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাদেরকে ক্ষমতা দেওয়া হচ্ছে, ইআরওদের ক্ষমতা দেওয়া হচ্ছে, তারা সিদ্ধান্ত নিতে পারবেন এবং মাইক্রো অবজারভার যারা রয়েছেন তারা এক্ষেত্রে সহযোগিতা করতে পারবেন। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে রাজ্যের ডিজিপিকে শোকজ করা হয়েছে এবং জাতীয় নির্বাচন কমিশনের যে অভিযোগ এখানে ছিল যে নির্দিষ্টভাবে নির্দেশের পরেও এফআইআর করা হচ্ছে না, বিভিন্ন জায়গা থেকে সেই রকম কিছু অভিযোগকে সামনে রেখে এই রকম একটি পর্যবেক্ষণ সামনে এসেছে। আর এই বিষয়ে রাজ্যের ডিজিকে হলফনামা দেওয়ার কথা সুপ্রিম কোর্টে বলা হয়েছে। একাধিক বিষয় সামনে এসেছে, খুব গুরুত্বপূর্ণ আজকের যে প্রক্রিয়া, দীর্ঘ এই শুনানি প্রক্রিয়া ভীষণভাবে গুরুত্বপূর্ণ, সেগুলো নিয়ে তো ডেফিনেটলি কথা বলবো। কিন্তু আমার সঙ্গে আজকে যারা প্যানেলে উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে আলাপ করাবো। স্টুডিওর বাইরে থেকে আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ কাঞ্জিলাল রয়েছেন, অমিতাভদাকে স্বাগত জানাবো। রয়েছেন আমাদের সঙ্গে তৃণমূল মুখপাত্র প্রদীপ্ত মুখোপাধ্যায়, প্রদীপ্তদাকে স্বাগত জানাবো। রয়েছেন আমাদের সঙ্গে বিজেপি মুখপাত্র অরিজিৎ বক্সি, অরিজিৎদাকে স্বাগত জানাবো। রয়েছেন কংগ্রেস মুখপাত্র অমিতাভ সিংহ, অমিতাভদাকেও স্বাগত জানাবো। আমি একদম শুরুতে একটু অমিতাভদার কাছে যাওয়ার চেষ্টা করবো। অমিতাভদা, একদম স্পষ্টভাবে বলতে গেলে দুটো বিষয়, এক হচ্ছে এসআইআর প্রক্রিয়ায় কোনো বাধা বরদাস্ত করা হবে না, অর্থাৎ এসআইআর চলবে, সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ। কিছুক্ষণ আগে যে খবর আমরা পেলাম মনোজ আগরওয়াল, যিনি বলছেন যে ২৮শে ফেব্রুয়ারির মধ্যে, অর্থাৎ এই মাসের মধ্যে এসআইআর এর প্রক্রিয়া সম্পূর্ণরূপে কাজ শেষ হবে এবং ধরে নেওয়া যেতে পারে সেক্ষেত্রে তাহলে মার্চেই হয়তো, বা মার্চের শেষাশেষি বা থার্ড উইক বা সেকেন্ড উইক নাগাদ হয়তো চূড়ান্ত একটা কোনো দিন হয়তো এক্ষেত্রে নির্বাচন কমিশন ঘোষণা করতেও পারে ভোটের ক্ষেত্রে। সার্বিকভাবে আপনার কি মূল্যায়ন এখনো পর্যন্ত এই দুদিনের হিয়ারিং এর পর? অমিতাভ কাঞ্জিলাল দেখে না, প্রথম কথা হচ্ছে সুপ্রিম কোর্ট যে বিষয়টা আজকে স্পষ্ট করে দিয়েছে তাতে এসআইআর প্রক্রিয়ার সাংবিধানিক ভিত্তি আরও জোরদার হলো। অর্থাৎ কিনা এসআইআর প্রক্রিয়াকে সমস্ত রাজ্যেই নির্বিঘ্নে পরিচালনা করবার জন্য সর্বোচ্চ ন্যায়ালয়ের এই নির্দেশিকা প্রমাণ করে দিচ্ছে যে এই প্রক্রিয়া যথাযথভাবেই সম্পন্ন হওয়াটা অত্যন্ত জরুরি এবং তা হবে। মুশকিল হচ্ছে এসআইআর প্রক্রিয়া নিয়ে কিন্তু কেউ আপত্তি করেনি এখনো পর্যন্ত। এসআইআর প্রক্রিয়ার বিরোধিতা কেউ করেনি, যেটা বিরোধিতা হিসেবে উঠে এসছে সেটা হচ্ছে তার পদ্ধতিগত বিষয়ে কিছু কিছু ক্ষেত্রে জনগণের অসুবিধার কথা, হেনস্থার কথা ইত্যাদি উঠে আসছে। আর সত্যি সত্যি এই মুহূর্তে ভারতীয় রাজনীতির যেহেতু একটা ব্যাপক রকমের কি বলবো নাটকীয়করণ ঘটে গেছে, বাংলা রাজনীতি তো বটেই, সেক্ষেত্রে সেই বিষয়বস্তুকে উপস্থাপনার ক্ষেত্রে বিভিন্ন স্তরের, বিভিন্ন মানের, বিভিন্ন ধরনের নাটক উপস্থাপিত হতে আমরা দেখেছি। কিন্তু সবটা মিলিয়ে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে এটা কিন্তু নিঃসন্দেহে ভারতবর্ষের রাজনীতিতে অন্তত যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে সচল রাখবার জন্য বদলে যাওয়া জনবিন্যাস বা
এই ভুয়ো ভোটারদের প্রভাবে জনাদেশের রায় পরিবর্তন ইত্যাদি যে সমস্ত গুরুত্বপূর্ণ অভিযোগগুলো বিভিন্ন সময় ভারতবর্ষের গণতান্ত্রিক প্রক্রিয়া পরিচালনার প্রশ্নে উঠে আসে জনমনে এবং রাজনৈতিক বিভিন্ন দলের পক্ষ থেকে, সেগুলোর সুষ্ঠুভাবে নিষ্পন্ন হওয়ার জন্য, সেই মীমাংসা হওয়ার জন্য এসআইআর হতেই হতো এবং সেটা নির্ধারিত সময়ে যাতে করা যায় তার জন্য যে পদ্ধতি অবলম্বন করা দরকার ছিল সেই পদ্ধতি যথাযথভাবে অনুসৃত হয়েছে কিনা তার জন্য বারবার আদালতের কাছে যাওয়া হয়েছে। আদালত বিভিন্ন সময় বিভিন্ন নির্দেশিকা দিয়েছে, কিন্তু মোটের ওপরে এসআইআর হওয়াটা যে বাঞ্ছনীয় এবং তা হবেই সেই ঘোষণাটা সামনে রেখে অন্তত সুপ্রিম কোর্ট এটা স্পষ্ট করে দিল এসআইআর মানছি না, মানবো না, এসআইআর হতে দেব না ইত্যাদি ইত্যাদি বলে যে বিরোধিতার সুরকে প্রথমে চড়া স্তরে নিয়ে যাওয়া হয়েছিল, তারপর যারাই সুরকে চড়া করেছিলেন তারা অনুভব করেছিলেন একে এড়ানোর কোনো উপায় নেই, একে অস্বীকার করার কোনো উপায় নেই, তখন একটাও বৈধ নাম যাতে বাদ না পড়ে ইত্যাদি করে সুর নরম করেছেন। তো স্বাভাবিকভাবেই সবটা মিলিয়ে শেষ পর্যন্ত কিন্তু সেই সাংবিধানিক সত্যটাই পুনরুচ্চারিত হলো আজ আদালতের কণ্ঠে যে এসআইআর প্রক্রিয়া হতে হবে, আবশ্যিকভাবেই হতে হবে, তাতে পদ্ধতিগত যদি কোনো সংশয় দেখা দেয় তার জন্য আদালতের দরজা খোলা রইল। অন্যদিকে দ্বিতীয় অংশে যে প্রশ্নটা উঠে এসছে একটি নির্দিষ্ট তারিখ নির্ধারিত করে তালিকা প্রকাশ করা, এই জায়গাটাতে বারবার কিন্তু পিছিয়ে যাচ্ছে ক্রমাগত, এবং অভিজ্ঞতা বলছে এই পেছানোটা যদি শেষ পর্যন্ত বিপদসীমা অর্থাৎ নির্বাচন সংগঠিত করবার যে সময়সীমা বর্তমান ক্ষমতাসীন সরকারের শপথ গ্রহণের সময় থেকে তার যে সময়কাল এখনো অবশিষ্ট আছে তার ভেতরে পরবর্তী সরকার নির্বাচনের জন্য যে নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় সেইটা যদি কোনোভাবে ছুঁয়ে ফেলে সেক্ষেত্রে কি হবে, অন্তর্বর্তী সরকার, রাষ্ট্রপতি শাসন ইত্যাদি নানান সংশয়ের জায়গা, নানান সম্ভাবনার জায়গা আলোচিত হতে পারে, হচ্ছেও। কিন্তু সবটা মিলিয়ে এটাও ঠিক যে যদি সেটা ওই বিপদসীমা ছোঁয়ার আগেই এই প্রক্রিয়াকে সম্পন্ন করা না যায় তাহলে সেটা কেবলমাত্র নির্বাচন কমিশনের ব্যর্থতা নয়, ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ভেতরে যে গণতান্ত্রিক রাজনীতি তারও একটা ব্যর্থতা বলে প্রমাণিত হবে। এত ঢাক ঢোল পিটিয়ে এত বিবাদ তর্ক বিতর্কের পরে এই যে এসআইআর সম্পন্ন হলো সেটা যদি শেষ হলো, সেটা যদি যথাসময়ে নির্দিষ্ট সময়ের ভেতরে ওই বিপদসীমা স্পর্শ করার আগেই শেষ না করতে পারা যায় তাহলে নির্বাচন পেছাতে পারে বা বর্তমান সরকারের বৈধ সময়কাল পেরিয়ে যাওয়ার ফলে বিকল্প ব্যবস্থার দিকে উদ্যোগ নিতে হতে পারে। কোনোটাই সেই জায়গা সেই অকাম্য পরিস্থিতি যেন না আসে এবং একটা বিভ্রান্তিমূলক যথেষ্ট কি বলবো বিতর্ক সংযোজিত এই যে পেছনটা যেটা আমরা দেখছি আর কি, মানে ক্রমাগত যে বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রথমে যেটা নির্বাচন কমিশনকে একদম স্ট্রিক্ট থাকতে দেখেছি যে না এর মধ্যেই শেষ করতে হবে পুরো প্রক্রিয়া, তারপরে দেখলাম সেটা আস্তে আস্তে পেছোচ্ছে, বিভিন্ন অন্য রাজ্যের ক্ষেত্রেও সেটা আমরা দেখেছি, এক্ষেত্রেও কিন্তু সেটা পেছোচ্ছে আস্তে আস্তে এই প্রক্রিয়াটার জন্য। কোথাও যেটা আনপ্ল্যান্ড বারবার বলা হচ্ছিল, আমি শুধু তৃণমূল কংগ্রেসের কথা বলবো না, এখানে কংগ্রেসের প্রতিনিধি রয়েছেন, আমি তার মতো একটু নেওয়ার পরবর্তী ক্ষেত্রে চেষ্টা করব। তারাও বারবার এটা বলে আসছিলেন যে প্ল্যান্ড নয় একেবারেই, যদি সম্পূর্ণটা প্ল্যানিংয়ের মাধ্যমে হতো 2 বছরের কাজকে 2 মাসে করতে গেলে এটাই হবে, এই রকম ন্যারেটিভটা কি তাহলে তৈরি হওয়ার একটা সুযোগ থাকছে আবারও নতুন করে, এবং এটা কি প্রচারের কাজে কোনোভাবে কোনো রাজনৈতিক দল লাগাতে পারে? আমি প্রদীপ্তদার কাছে একটু এটার উত্তর নেব। দেখো, রাজনৈতিক দল কি কাজে লাগাবে বা লাগাবে না সেটা তাদের কৌশলের ব্যাপার, কিন্তু যে মানুষগুলো দিনের পর দিন লাইনে দাঁড়িয়ে রয়েছেন এবং তাদের নানান অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে, লাইনে দাঁড়িয়ে রয়েছেন যে বাবার সঙ্গে ছেলের বয়সের একটা ফারাক, সেই ফারাকটা মেটানোর জন্য বাড়ি গিয়ে দেখছে বাবা গত হয়েছেন, মারা গেছেন কারণ বাবা অসুস্থ ছিলেন। ফলে এই ধরনের যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে ইললজিক্যাল যেভাবে মানুষকে হয়রানি করার প্রক্রিয়া, সেটা নিয়ে সমস্ত রাজনৈতিক দল একটা নির্দিষ্ট চিন্তা ভাবনার মধ্যে দিয়ে গেছে। কেউ বিএলওকে অভিযোগ করেছেন, হয়তো কেউ আমাদের মতন রাজনৈতিক দল, তারা বলেছেন যে ইলেকশন কমিশনের ব্যর্থতা।